আপনাদের স্বাগত জানাই আমার আলোচনা শুনবার জন্যে। সংস্কার একটি অত্যন্ত প্রয়োজনীয় জিনিস, যে কোনো সমাজে, রাষ্ট্রে, প্রতিষ্ঠানে, এমনকি ব্যক্তি জীবনও। বাংলাদেশের সংস্কার নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, বহুকাল ধরে হচ্ছে। অনেক ধরনের রিফর্মস দরকার। দায়িত্বে যারা থাকেন তারা কিছু করবেন, কিছু করেন, অনেকটাই ইগনোর করেন। এবং আমরা লক্ষ্য করেছি যে 2007-08 এই সংস্কার নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছে এবং শেষ পর্যন্ত সংস্কার শব্দটি অনেক মানুষের কাছে, বিশেষ করে রাজনৈতিক নেতাকর্মীদের কাছে একটা ঘৃণার বস্তুতে পরিণত হয়েছে। কারণ সংস্কারের যে নামে যেটা হয়েছে সেটা তারা পছন্দ করেননি। জুলাই আগস্টের অভ্যুত্থানের পরেও একই প্রক্রিয়ার মধ্যে আমরা ঢুকে পড়েছি। সংস্কার বা আমরা সিজিএসের পক্ষ থেকে যেটা বলছি, গণতান্ত্রিক পুনর্গঠন বা ডেমোক্রেটিক রিকনস্ট্রাকশন, সেগুলো নিয়ে প্রচুর কথাবার্তা। সরকার ইতিমধ্যেই 11টি কমিশন করেছে, 6টি কমিশন তাদের পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়েছে এবং কমিশনগুলো বহু স্টেক হোল্ডার, এমনকি রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথাবার্তা বলে তাদের পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়েছে। এবং এখন একটা ন্যাশনাল কনসেনসাস কমিশন করা হচ্ছে, যেই কমিশন সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে একটা ঐকমত্য পৌঁছবার চেষ্টা করে, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সরকার পারফর্ম করতে পারছে না, সরকার ভিজিবল নয়, মানুষের নানা কারণে অস্বস্তি তৈরি হচ্ছে এবং সব পিলিয়ে যদি জুডিশিয়ারিটা ঠিকঠাক মতো আইনের শাসন থাকে। এবং একথা কিন্তু প্রফেসর মোহাম্মদ ইউনূসও কিন্তু বলেছেন, আপনাদের স্মরণ থাকবার কথা, যখন হিন্দু ধর্মাবলম্বীদের উপরে অ্যাটাক নিয়ে কথা হচ্ছিল, তিনি তাদের সঙ্গে একটা ছোট্ট মিটিং করেছিলেন। সেই মিটিংয়ে কিন্তু তিনি বলেছিলেন, যদি আমরা আইনের শাসন নিশ্চিত করতে পারি, কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, খ্রিস্টান, এটি নিয়ে আমাদের ভাবতে হবে না, প্রত্যেকের অধিকার নিশ্চিত করতে হবে। সো বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদনে বিচার বিভাগের স্বাধীনতা এবং স্বচ্ছতা নিশ্চিত করবার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। সংস্কার ছাড়া কিছু হবে না, নির্বাচন পরে, অথচ বাংলাদেশের মানুষ গত 15 বছর ভোট দিতে পারেনি। মানুষ ভোট দিতে চায়, তার প্রতিনিধি নির্বাচন করতে চায় এবং গণতান্ত্রিক সমাজ রাষ্ট্রে জনপ্রতিনিধি ছাড়া রাষ্ট্র সমাজ চলে না, এবং চললে সেটাকে গণতান্ত্রিক রাষ্ট্র বা সমাজ বলা যায় না। সো নির্বাচনের একটা আকাঙ্ক্ষা মানুষের মধ্যে আছে এবং একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকার যত ভুল ত্রুটি করুক না কেন, অন্যায় করুক না কেন, তাদের কন্ট্রিবিউশন, তাদের পারফরমেন্স আর একটা অনির্বাচিত সরকারের পারফরমেন্স একটা সমাজে, রাষ্ট্রে, দেশে কখনো এক হবে না। এখন অনেকে বলতে পারেন যে আওয়ামী লীগ তো দেশ শাসন করেছে, আওয়ামী লীগ তো নির্বাচিত ছিল না, সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সো এখন একটা বিতর্ক এসে দাঁড়িয়েছে, নির্বাচন না সংস্কার। শেখ হাসিনার আমলে যে বিতর্ক ছিল গণতন্ত্র না উন্নয়ন, এবং এই বিতর্কে এখন সরকারে যারা আছেন বা সরকারের যারা সমর্থক গোষ্ঠী ইতিমধ্যে আছেন, যদিও এই সরকার তৈরি হয়েছিল গোটা বাংলাদেশের জনগণের, একমাত্র আওয়ামী লীগ এবং তার দোসরদের বাদ দিয়ে সমস্ত মানুষ, রাজনৈতিক দলের সমর্থনে, কিন্তু ধীরে ধীরে সেই সমর্থন কমতে শুরু করেছে এবং অনেকটাই বোধহয় তলানিতে সে ঠেকেছে। কিন্তু তারপরও যে যৎকিঞ্চিৎ তাদের সমর্থক গোষ্ঠী রয়েছেন বিভিন্ন নামে, বিভিন্ন প্ল্যাটফর্মে, তারা বলছেন সংস্কার ছাড়া নির্বাচন হবে না, তারা বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ছাড়া নির্বাচন হবে না, তারা বলছেন বিচারিক প্রক্রিয়া শেষ না হলে নির্বাচন হবে না। এটা যে নির্বাচনকে বিলম্বিত করবার একটা প্রক্রিয়া, যারা ক্ষমতায় আছেন, বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে নেতারা আছেন এবং তাদের যারা আশকারা উপদেষ্টাদের মধ্য থেকে এবং বাইরে থেকে এবং দেশের বাইরে থেকে, তারা এটা চাইছেন যে সরকারটা বিলম্বিত হোক, নির্বাচনটা দেরিতে হোক। তাতে করে তাদের এক ধরনের সুবিধা। ইতিমধ্যেই তারা রাজনৈতিক দল করবার চেষ্টা করছেন এবং তারা বলছেন তাদের কোনো ছাত্র সংগঠন থাকবে না। তারা মাঝে মধ্যে ছাত্র রাজনীতির বিপক্ষে বলছেন, আবার একটা ছাত্র সংগঠনও তাদের অনুগতদের দিয়েই তৈরি করা হচ্ছে, যদিও আবার সেই ছাত্র সংগঠন বলছে যে তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কিত থাকবে না। সো এক ধরনের লুকোচুরির প্রবণতা আমরা কিন্তু খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। এর মধ্যে একটা রাজনৈতিক গোষ্ঠীও ঢুকে পড়েছে, রাজনৈতিক দল এবং তাদের অনুগত একাধিক ছোট ছোট রাজনৈতিক দল, যারাও চাইছেন নির্বাচনটা বিলম্বিত হোক। বিলম্বিত হলে তাদের সুবিধা হচ্ছে, তারা প্রশাসনে ইতিমধ্যেই নিরাপত্তা বাহিনীতে কিংবা ল এনফোর্সিং এজেন্সিসগুলোর মধ্যে যেভাবে নিজেদের প্রভাব বলয় বিস্তার করতে পেরেছেন, সেটা ভবিষ্যতে তারা একটা অনেক দেশের মতো একটা প্রশাসনিক বিপ্লব হয়তো তারা করতে পারবেন। কারণ জনসমর্থন সেই অর্থে পাওয়ার তাদের কোনো, তারা খুবই রেজিমেন্টেড ফোর্স, ডিসিপ্লিন ফোর্স, ইডিওলজিক বেসড পলিটিক্যাল ফোর্স, বাট বাংলাদেশের জনগণের যে মাইন্ডসেট, মনস্তত্ত্ব, সেখানে তাদের ভোট ব্যাংক খুব শক্তিশালী করবার সুযোগ নেই, যে কারণে হয়তো তারা চাইছেন নির্বাচনটা বিলম্বিত হোক। এখন প্রশ্ন হচ্ছে যে সংস্কার কমিশনগুলো প্রতিবেদন দিল বা যে রিপোর্টগুলো ছাপা হয়েছে, এগুলোতে আসলে চ্যালেঞ্জ বা এগুলো নিয়ে কী ধরনের বিতর্ক আছে? বাংলাদেশের বিভিন্ন সংস্কার কমিশন
বেশ কিছু দীর্ঘদিনের কাঠামোগত সমস্যা সমাধানের সুপারিশ করেছে, যার মধ্যে আইন শৃঙ্খলা রক্ষা, প্রশাসনিক সংস্কার, দুর্নীতি দমন এবং নির্বাচন ব্যবস্থার উন্নতি অন্তর্ভুক্ত। এর মধ্যে সংবিধানের ইস্যুটাও আছে। তবে অনেক সুপারিশ বাস্তবসম্মত হলেও কিছু প্রস্তাব খুবই অবাস্তব, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বা আইনগতভাবে বিতর্কিত, যেটা অনেকে বলবার চেষ্টা করছেন। প্রশ্ন হলো, পুলিশ সংস্কার কমিশনের মধ্যে আছে, এবং প্রশ্ন হলো অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে এসব বাস্তবায়ন আদৌ সম্ভব কিনা, বা এই ম্যান্ডেট তাদের আছে কিনা। আমরা যদি দুর্নীতি দমন কমিশন বা দুদকের সংস্কারের প্রসঙ্গটা নিয়ে আলোচনা করি, এর প্রধান ছিলেন তিনি তার মূল পরিচয়ই আসলে দুর্নীতি বিরোধী অভিযানে বা কাজে বা এক্সপার্ট হিসেবে তিনি আছেন, এবং দীর্ঘদিন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রধান হিসেবে কাজ করছেন ডক্টর ইফতেখারুজ্জামান। এবং নিঃসন্দেহে বাংলাদেশের দুর্নীতি বিরোধী অভিযানে যদি প্রধান ব্যক্তি বলতে হয়, প্রাতিষ্ঠানিকভাবে তাকেই বলতে হবে। দুদকের এই সংস্কার কমিশন 47টি সুপারিশ দিয়েছে, যার মধ্যে দুদককে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার প্রস্তাব রয়েছে। আমি তাদের সঙ্গে পুরোপুরি একমত। এছাড়া আয়ের বৈধ উৎস নিশ্চিতকরণ এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। তবে প্রতিবেদনে দুর্নীতির মূল কারণ যেমন শিক্ষা এবং স্বাস্থ্য খাতের বাণিজ্যিকীকরণ এবং নিম্ন আয়ের মানুষের মৌলিক চাহিদার অভাব, এসব বিষয়ে কোনো উল্লেখ নেই। শুধুমাত্র আইনি কাঠামো কঠোর করলেই দুর্নীতি নির্মূল হবে এমন ভাবনা একেবারেই বাস্তবতা বিবর্জিত। ধরা যাক পুলিশ ভিজিবল সংগঠন নয়, তাদের মরাল কোনো শক্তি নেই, তারা অ্যাক্টিভ না, এবং যে কারণে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি আমরা লক্ষ্য করছি না। বাংলাদেশের পুলিশ বিগত সরকার এমন একটা রাষ্ট্র বানিয়েছে যে এটাকে আসলে পুলিশ স্টেটে তারা পরিণত করেছিল, এবং বাংলাদেশের পুলিশ বাহিনী দীর্ঘদিন ধরে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়ে এসছে। পুলিশ সংস্কার কমিশন 13টি কাঠামোগত পরিবর্তন এবং 22টি আইনের সংশোধন প্রস্তাব করেছে, যার মধ্যে একটি স্বাধীন পুলিশ কমিশনের গঠনের পরামর্শ রয়েছে। তবে প্রশ্ন হচ্ছে, এই কমিশন নিজেই কিভাবে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকবে। সুপারিশগুলোর মধ্যে গ্রেপ্তার বা তল্লাশির ক্ষেত্রে আদালতের অনুমতি বাধ্যতামূলক করা হয়েছে, এমন কিছু প্রস্তাব বাস্তবায়িত হলে আইন শৃঙ্খলা রক্ষায় জটিলতা তৈরি হতে পারে কিন্তু বলে অনেক বিশেষজ্ঞ বা বিশ্লেষক মনে করেন। জনপ্রশাসন সংস্কার আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেই জনপ্রশাসনের সংস্কার নিয়ে ইতিপূর্বে আরও কমিশন হয়েছিল, তারা অনেক সুপারিশ করেছে বিভিন্ন সময়, সেগুলোর বাস্তবায়ন আমরা দেখিনি। বর্তমান যে কমিশন অন্তর্বর্তীকালীন সরকার করেছে মিস্টার মুহিত চৌধুরীর নেতৃত্বে, সেই কমিশন 200টিরও বেশি সুপারিশ করেছে, যার মধ্যে 4টি প্রদেশ তৈরি এবং ক্যাপিটাল সিটি গভর্নমেন্ট গঠনের প্রস্তাব রয়েছে। তবে এটি বাস্তবায়নে বিশাল অর্থনৈতিক এবং প্রশাসনিক অবকাঠামো দরকার, যেটি বাংলাদেশের সক্ষমতার মধ্যে পড়ে কিনা তা প্রশ্ন সাপেক্ষ। অন্যদিকে প্রশাসনিক ক্যাডার বিভক্ত করা এবং 15 বছর চাকরির পর স্বেচ্ছায় অবসরের সুযোগ দেওয়ার মতো প্রস্তাবগুলো জনপ্রশাসনে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে পারে বলে অনেকেই মনে করেন। বিচার বিভাগের সংস্কার, এটা অত্যন্ত পুরনো দাবি, অনেক দিনের চাওয়া, এবং এটা অত্যন্ত জরুরি। এবং যে দেশে বিচার বিভাগ যথাযথভাবে ফাংশন করে না, সে দেশ আসলে ঠিকঠাক মতো চলে না।